নমস্কার। মহারাজ যদাতির নাম আপনারা অনেকেই শুনে থাকবেন। বিখ্যাত রাজা ছিলেন এই যদাতি। তো যদাতির যিনি জ্যেষ্ঠ পুত্র ছিলেন তার নাম ছিল যদু। তো সেই যদুর অনেক কাল পর এই যদুর বংশেই একজন রাজার নাম শোনা যায়। তিনি হচ্ছেন জ্যামক। তো সেই জ্যামকের প্রায় শেষ বয়সে এসে জ্যামক একটি পুত্র সন্তান লাভ করেন। জ্যামক তার নাম রাখেন বিদর্ভ। তো জ্যামক তার সেই পুত্রের নামেই বিন্ধ্য পর্বতের দক্ষিণে একটি দেশেরও নামকরণ করেন। সেই দেশটি হচ্ছে বিদর্ভ দেশ বা বিদর্ভ। তো এত গেল এই বিদর্ভের নামকরণের ইতিহাস। এছাড়াও কিন্তু এই বিদর্ভের আরও অনেক ইতিহাস রয়েছে। সত্যি বলতে কি, আমাদের ভারতবর্ষের মধ্য দক্ষিণাংশের বহু প্রাচীন জনপদ এই বিদর্ভ। তা এইমাত্র যে আমরা জ্যামক কিংবা বিদর্ভের নাম শুনলাম, তারা সবাই কিন্তু মূলত চন্দ্রবংশীয় ক্ষত্রিয় পুরুষ। এছাড়াও কিন্তু ভারতের ইতিহাসে তাদের আরও একটা পরিচয় রয়েছে, বিখ্যাত পরিচয়। সেটা হচ্ছে তারা তাদের সেই যে বিখ্যাত পূর্বপুরুষ যদুর নামে তারা চিহ্নিত হয়েছেন যদুবংশীয় বলে, কিংবা তাদের বলা হয়েছে যাদব। তা বহুকাল সেই বিদর্ভের সময় থেকে এই বিদর্ভ দেশে যাদবেরা কিন্তু রীতিমতো দাপট দেখিয়েছেন। তা মহাভারতের কালের শেষের দিকে দ্বারকার সেই যে বংশীধারী কালো মানুষটি কৃষ্ণ, তিনি কিন্তু এই বিদর্ভের রাজকন্যা, অর্থাৎ সেকালের বিদর্ভের যিনি রাজা ছিলেন তার নাম ছিল ভীষ্মক। ভীষ্মকের মেয়ে সেকালের শ্রেষ্ঠ সুন্দরী রুক্মিণীকে কৃষ্ণ বিয়ে করেছিলেন। তবে এই বিয়ে নিয়ে কিন্তু সেকালে বহু জল ঘোলা হয়েছিল। এবং সত্যি বলতে কি, সেই বিয়েকে কেন্দ্র করে সেকালের ভারতীয় রাজনীতিতে এই বিদর্ভের নাম উঠে এসেছিল একেবারে প্রথম সারিতে। তো আজ আমাদের কিন্তু সে কথা কিছুটা শুনতে হবে, আমরা শুনব। কারণ মহাভারতের কালে এই বিদর্ভের ইতিহাস জানতে গেলে আমাদের সেই বিয়ের কাহিনীও কিছুটা শুনতে হবে। তো সে সময় ভারতবর্ষের পূর্ব প্রান্তের মগধের রাজা ছিলেন জরাসন্ধ। তো সেই জরাসন্ধ কিন্তু তার কালে ভারতবর্ষের প্রায় অঘোষিত সম্রাট হয়ে উঠেছিলেন। ভারতবর্ষের বিভিন্ন দিকের রাজা রাজপুরুষেরা এই জরাসন্ধের অনুগামী পুরুষ ছিলেন। তো সেই সময় সেই যে বিদর্ভের রাজা ভীষ্মক এবং তার পুত্র রুক্মী, এরাও কিন্তু সেই জরাসন্ধের অনুগামী বলেই চিহ্নিত ছিলেন। তা রুক্মীর কথা উঠল বলে বলি, এই রুক্মী কিন্তু সেকালের ক্ষত্রিয় যোদ্ধাদের মধ্যে এক অন্যতম প্রধান যোদ্ধা ছিলেন। এমনকি স্বয়ং গান্ডীবধারী অর্জুনের সাথেও তার নাম মহাভারতে উচ্চারিত হয়েছে বহুবার। তো যাই হোক, জরাসন্ধের কিন্তু আবার ইচ্ছা ছিল সেই যে ভীষ্মকের কন্যা রুক্মিণী, তার সাথে তিনি বিয়ে দেবেন তার অত্যন্ত প্রিয় পাত্র এবং কাছের মানুষ বলে চিহ্নিত চেদির রাজা শিশুপালের সাথে। সেই শিশুপাল, যিনি সম্পর্কে ছিলেন স্বয়ং দ্বারকার কৃষ্ণের পিস্তুত ভাই এবং চিরকালের শত্রু। তো যাই হোক, সেই জরাসন্ধের ইচ্ছাকে মর্যাদা দিতে বিদর্ভের রাজা ভীষ্মক এবং তার পুত্র রুক্ষীও কিন্তু সেই শিশুপালের সাথে রুক্মিণীর বিয়ে দেবেন বলে একেবারে ঠিক করে নিয়েছিলেন। শুধুমাত্র আনুষ্ঠানিকতাটাই বাকি ছিল। তো সেই আনুষ্ঠানিকতা পূর্ণ করতে তারা একটা লোক দেখানো স্বয়ংবর আয়োজন করলেন, যেখানে রুক্মিণী সেই শিশুপালের গলায় মালা দেবেন। তো সেই স্বয়ংবরকে কেন্দ্র করে সে সময় সেকালের ভারতবর্ষের প্রায় সমস্ত রাজন্যবর্গ এসে উপস্থিত হয়েছিলেন এই বিদর্ভের রাজধানী কুন্ডিনপুরে। তবে সেই স্বয়ংবরে কিন্তু উপস্থিত ছিলেন না সে সময়ের উঠতি শক্তি দ্বারকাধীশ কৃষ্ণ।
কারণ তাকে আমন্ত্রণ জানানোই হয়নি। তো তাকে যে আমন্ত্রণ জানানো হয়নি এর কারণ ছিল ততদিনে তিনি জরাসন্ধের মেয়ে জামাই মথুরার কংসকে মেরে তিনি যেমন ভারত বিখ্যাত হয়ে উঠেছেন, ঠিক তেমনি তিনি কিন্তু জরাসন্ধের মহাশত্রু হয়ে উঠেছেন। তবে সমস্যাটা হয়ে গেল কিন্তু অন্য জায়গায়। সেই যে পাত্রী রুক্মিণী, তিনি ততদিনে সেই কৃষ্ণের নাম শুনে শুনে তাকে ভালোবাসতে শুরু করেছেন এবং সেই ভালোবাসার কথা তিনি চিঠি মারফত সেই দ্বারকার কৃষ্ণের কাছে পৌঁছেও দিয়েছেন। এবং তারপরই হল সেই বিখ্যাত রুক্মিণী হরণ পর্ব। এবং এই পর্বে শুধুমাত্র বিদর্ভকে নয়, স্বয়ংবরে উপস্থিত জরাসন্ধের অনুগামী সমস্ত রাজন্যবর্গকে কৃষ্ণ রীতিমতো ঘুমে রেখে এই রুক্মিণী হরণ করেছিলেন এবং তাকে হরণ করে কৃষ্ণ রুক্মিণীকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন সেই দ্বারকায়। তা যাই হোক, আমরা কিন্তু আজ এই কাহিনীতে বিশদে ঢুকছি না। তবে আমাদের কিন্তু জানা প্রয়োজন যে এত কাণ্ড যেখানে হলো সেই বিদর্ভ দেশ সেটা ছিল কোথায়। তা বিভিন্ন পুরাণে কিন্তু বলা হয়েছে যে সেই প্রাচীন বিদর্ভ দেশ ছিল ভারতের দক্ষিণাংশেরই একটা জনপদ। যদিও বরাহমিহির, সেই উজ্জয়িনীর বরাহমিহির, তিনি কিন্তু তার রচিত সেই বিখ্যাত বৃহৎ সংহিতায় তিনি বলেছেন যে ভারতের মূলত দক্ষিণ পূর্বাংশের একটি জনপদই হচ্ছে এই বিদর্ভ। তবে আধুনিক ঐতিহাসিকেরা, গবেষকেরা কিন্তু সেই বিদর্ভকে বিন্ধ্য পর্বতের দক্ষিণে, অর্থাৎ আজকের মধ্যপ্রদেশের দক্ষিণ পশ্চিমাংশের কিছুটা অঞ্চল হয়ে মহারাষ্ট্রের মূলত পূর্বাংশকেই তারা সেই প্রাচীন বিদর্ভ বলে স্বীকার করে নিয়েছেন। আরও ভালো করে বললে আজকের মহারাষ্ট্রের মধ্য পূর্বাংশ থেকে শুরু করে একেবারে পূর্ব দিকে সেই ছত্তিশগড়ের সীমানা, আর মাঝে রয়েছে নাগপুর অমরাবতী অঞ্চল এবং রয়েছে ওয়ার্দা নদীর অববাহিকা অঞ্চল, আর দক্ষিণ দিকে আজকের তেলেঙ্গানা রাজ্যের সীমানা, আর ওদিকে উত্তর দিকে রয়েছে মধ্যপ্রদেশের বিদিশা ভোপাল হয়ে সেই বিখ্যাত বেতোয়া নদীর উৎস অঞ্চল। এই সম্পূর্ণ অংশটা জুড়েই ছিল সেকালের বিখ্যাত বিদর্ভ দেশ। তো সেই প্রাচীন বিদর্ভের কিন্তু দুটি নগরীর কথাও আমরা মহাভারতে এবং বিভিন্ন প্রাচীন গ্রন্থাদিতে পেয়েছি। এর মধ্যে একটা হচ্ছে সেই বিদর্ভের রাজধানী কুন্ডিনপুর, আরেকটা হচ্ছে ভোজকটপুর। তা সেই কুন্ডিনপুর সম্বন্ধে আমরা প্রথমে একটু কথা বলি। তো আজকের দিনের বিভিন্ন পণ্ডিত গবেষকেরা তারা কিন্তু সেই প্রাচীন কুন্ডিনপুরের বর্তমান অবস্থান প্রসঙ্গে একথা স্পষ্ট বলেছেন যে আজকের মহারাষ্ট্রের নাগপুরের সামান্য দক্ষিণ পশ্চিমে ওয়ার্দা নদী পারের ছোট্ট শহর কুন্ডনপুরই হচ্ছে সেকালের বিখ্যাত নগরী কুন্ডিনপুর। আর ওদিকে সেই ভোজকটপুরকে কিন্তু বলা হতো সেকালের বিদর্ভের দ্বিতীয় রাজধানী। তো সেই ভোজকটপুর সৃষ্টিরও কিন্তু একটা ইতিহাস রয়েছে। মহাভারতে জানা যায় সেই যে রুক্মী, ভীষ্মকের পুত্র, তিনি যখন খবর পেলেন যে রুক্মিণীকে কৃষ্ণ হরণ করে দ্বারকায় নিয়ে যাচ্ছেন, তখন তিনি সেই তার পিতার কাছে প্রতিজ্ঞা করে যান সেই রুক্মিণীকে ফিরিয়ে আনার এবং কৃষ্ণকে বধ করার। এবং তিনি এও প্রতিজ্ঞা করেন যদি কৃষ্ণকে তিনি বধ না করতে পারেন তবে তিনি আর তার রাজধানীতে ফিরবেন না। তো যাই হোক, রুক্মী বেরিয়ে তো গেলেন বটে, তবে কৃষ্ণকে তিনি বধ করতে পারেননি আমরা জানি। শেষ পর্যন্ত তার বোন সেই রুক্মিণীর দয়াতেই কৃষ্ণের কাছে তার প্রাণ রক্ষা হয়েছিল। তবে এই ঘটনার পর রুক্মী কিন্তু অপমানে তিনি কিন্তু তার রাজধানীতে আর সত্যি ফিরে আসেননি। তিনি বরং সেই বিদর্ভ দেশের প্রান্ত সীমানাতে একটি নতুন নগর তৈরি করে
সেখানে তিনি বসবাস করতে শুরু করেন। এবং শুধু তাই নয়, বিদর্ভের একটা অংশ তিনি শাসন করতে শুরু করেন। তো সেই নগরীটি হচ্ছে ভোজকটপুর। তা সেই রুক্মী কিন্তু শেষকালে তার সেই প্রিয় শহর ভোজকটপুরে তিনি মারা যান। তিনি বধ হন কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের হাতে। তার ঘটনাটি হচ্ছে এরকম: রুক্মিণী হরণের বহুকাল পর কৃষ্ণের পুত্র অনিরুদ্ধের সাথে এই ভোজকটপুরে রুক্মির পত্রী রচনার বিয়ের অনুষ্ঠান হয়। তা সেই অনুষ্ঠানে দ্যুতক্রিয়াকে কেন্দ্র করে বলরামের সাথে এই রুক্মির বিরোধ হয়। তা সেই বিরোধ এমন জায়গায় গিয়ে পৌঁছায়, এক সময় সেই বলরামের হাতে সেই রুক্মী তিনি কিন্তু বধ হন এই ভোজকটপুরে। তা সেই ভোজকটপুর ছিল কোথায়? আজকের আধুনিক গবেষকেরা, পণ্ডিতেরা কিন্তু এ কথা বলেন যে আজকের মধ্যপ্রদেশের রাজধানী যে ভোপাল, সেই ভোপালের সামান্য দক্ষিণ পূর্বে যে ভোজপুর রয়েছে, সেই ভোজপুরই হচ্ছে প্রাচীন ভোজকটপুর। তবে এ নিয়ে কিন্তু সামান্য মতানৈক্য রয়েছে, কারণ অনেক পণ্ডিতেরা কিন্তু এও বলেন যে আজকের সেই মধ্যপ্রদেশেরই ইন্দোর শহরের পশ্চিম দিকে যে ভোপাবার অঞ্চল রয়েছে, সেই ভোপাবার অঞ্চলই নাকি প্রাচীন ভোজকটপুর। তো যাই হোক, প্রসঙ্গক্রমে আমরা এও বলি, যুধিষ্ঠিরের সেই যে রাজসূয়যজ্ঞ, সেই রাজসূয়যজ্ঞের প্রাক্কালে কনিষ্ঠ পাণ্ডব যে সহদেব, তিনিও দিগ্বিজয়ে বেরিয়েছিলেন। তিনি দিগ্বিজয়ে বেরিয়েছিলেন দক্ষিণ ভারতের দিকে, হস্তিনাপুরের দক্ষিণ দিকে। তো সেই যাত্রায় তিনি কিন্তু এই ভোজকটপুর দখল করেছিলেন বলেই মহাভারত কিন্তু আমাদের জানিয়েছে। যাই হোক, শেষে এও বলি, মহাভারতের সেই বিখ্যাত কুরুক্ষেত্রের যুদ্ধে এই বিদর্ভ দেশের সেনারা কিন্তু যোগ দিয়েছিল কৃষ্ণের মিত্র যে শিবির, অর্থাৎ পাণ্ডব শিবির, তার বিপক্ষে, অর্থাৎ কৌরব শিবিরে। এর মানে সেই বিদর্ভ দেশ কৃষ্ণের শ্বশুরবাড়ির দেশ হলেও কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু এই বিদর্ভের সহায়তা পেয়েছিল কৃষ্ণের মিত্রপক্ষীয়রা নন, বরং বিদর্ভের সহায়তা গেছে তার বিরুদ্ধেই। তো যাই হোক, আজ আমরা এই বিদর্ভের কথা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আমাদের আবার দেখা হচ্ছে। ভালো থাকবে ততক্ষণ সবাই। নমস্কার।